পাঠ করছি অতীশ দত্ত চৌধুরী লেখা রম্য রচনা দিশাহারা। কদিন ধরেই নাকটা সুরসুর করছে, গাটা ছ্যাঁকছ্যাঁক করছে, গন্ধ মালুম হচ্ছে না হারাধনবাবুর। একবার ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার। চারদিকে যা হচ্ছে, খুবই চিন্তায় পড়ে গেছেন সদ্য রিটায়ার্ড হারাধন কেরানি। যদিও রিটায়ার্ড করতে আরও 6 বছর বাকি ছিল, হারাধনবাবুর বয়স সবে 54। উনি আড্ডাবাজ মানুষ। বন্ধুদের সঙ্গে একবেলা আড্ডা না দিলে তার ভাত হজম হয় না। তাই বাঁকুড়া ট্রান্সফারের নোটিশ আসতেই তড়িঘড়ি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন। কিন্তু এখন পড়েছেন মহা দুশ্চিন্তায়। শরীরটাই তেমন জুত পাচ্ছেন না। বাড়াবাড়ি হলে কে দেখবে? বউটা মারা গেছে, তা প্রায় অনেক বছর আগের কথা। এতদিন তবু সাথে মেয়ে ছিল। রান্নাবান্না করা, আপদে বিপদে বাপের খেয়াল রাখা, মেয়েটাই এসব করত। গত বছর একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে সুদূর দিল্লিতে। এখন নিজেই হাত পুড়িয়ে ডাল ভাতটা কোনো রকমে রান্না করে নেন। একটা ঠিকে ঝি আছে রমলা, সেই ঘর মোছা বাসন মাজাগুলো করে দেয়। টেস্টে যদি করোনা ধরা পড়ে, ব্যাস হয়ে গেল। তাহলে জানাজানি হয়ে গেলে রমলা ডুব মারবে, আর ঘরের সব কাজ একাই করতে হবে তখন। রিটায়ার করার পর আর ঘরে বসে সময় কাটতেই চায় না হারাধনবাবুর। তাই রমলা সকাল সকাল কাজ সেরে বেরিয়ে গেলে হারাবাবু ঘরে তালা মেরে বেরিয়ে পড়েন আড্ডা দিতে। মোড়ের মাথায় কানাইয়ের চায়ের দোকানে কোনোদিন ঘুগনি পাউরুটি, কোনোদিন ডিম টোস্ট দিয়ে জলখাবার সেরে বেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত টানা আড্ডা দিয়ে ঘরে ঢুকে ভাত বসিয়ে স্নানে চলে যান। স্নান সেরে আসতে না আসতেই ভাত রেডি। খেয়ে দিয়ে একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যে 6টা নাগাদ আবার কানাইয়ের দোকানে আড্ডা। এই হচ্ছে রিটায়ার করার পর হারাবাবুর রুটিন। আগে তবু সন্ধেবেলা আড্ডা দিতে যেতেন, এখন রিটায়ার করার পর দুবেলাই আড্ডা। মেয়ে জামাই অনেক বারণ করেছিল, এখন সময় খারাপ, তোমার বয়স হচ্ছে, চা দোকানে আড্ডা দেওয়াটা এখন বন্ধ করো। কিন্তু বন্ধুদের এমন টান, হারাধনবাবু ওসব কথা কানে নেননি। ব্যাস, তারপর যা হওয়ার ছিল তাই হলো। নাক বন্ধ, আড্ডা বন্ধ। কাউকে আবার কিছু বলাও যাবে না। মেয়ে জামাই জানলে খুব দুশ্চিন্তা করবে, একঘরে করে দেবে পাড়ার লোকে জানতে পারলে। সবচেয়ে বড় কথা, রমলা আর কাজে আসবে না। না, আজকে আর আড্ডা দিতে যাব না, ভাবছি বিকেলবেলা ডাক্তার দেখিয়েই আসি। এই ভেবে বিকেলবেলা চলে গেলেন বাণুজ্যে ডাক্তারের কাছে, হোমিওপ্যাথির ডাক্তার মৃদুল বাণুজ্যে। উনি নাকি রোগীর কেস হিস্ট্রি শোনার সময় চেয়ারে বসে মৃদু মৃদু দোলেন। সেই থেকে রোগীরা ওনার নাম দিয়েছেন মৃদুল ডাক্তার। সে যাই হোক, বেশ নাম ডাক আছে, এক ডাকে সবাই চেনে। জ্বর, সর্দি, কাশি, অম্বল, মৃদুল ডাক্তারই সম্বল। ওনার সঙ্গে হারাবাবুর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হারাবাবুর কেস হিস্ট্রি উনি জানেন। সুগারের ওষুধ নিতে হারাধনবাবুকে মাসে 1-2বার যেতেই হয় এই বাণুজ্যে ডাক্তারের কাছে। আধা ঘন্টা বসার পর ডাক পড়ল হারাবাবুর। কি ব্যাপার? এই তো সেদিন ওষুধ নিয়ে গেলে, আজকে আবার কি মনে করে? ফিসফিস করে উঠলেন হারাবাবু, পাছে কেউ শুনে ফেলে। বাণুজ্যে ডাক্তারের চেম্বারে এই এক মহা সমস্যা, জোরে কথা বলা যাবে না, কোনো প্রাইভেসি নেই। পাতলা প্লাইবোর্ডের পার্টিশন দিয়ে সব কথা শোনা যায় বাইরে থেকে। কার পাতলা পাটি আর কার কোষ্ঠকাঠিন্য সব শুনতে পায় বাইরে বসা অন্য পেশেন্টরা। তবু যতটা সম্ভব গলা নামিয়ে ফিসফিস করে বললেন, বুঝলে বাণুজ্যে, কদিন ধরে নাকে কোনো গন্ধ পাচ্ছি না, মুখে কোনো স্বাদ নেই, খেতে হয় তাই খাচ্ছি, গাটা ম্যাজ ম্যাজ করছে, শীত শীত করছে ভোরের দিকে। সঙ্গে সঙ্গে বাণুজ্যে ডাক্তার নিজের মুখের মাস্কটা আরও একটু চেপে ধরলেন বাঁ হাত দিয়ে। শেষে তুমিও বাঁধালে? কি দাঁত? সে তো অনেকদিন আগেই বাঁধিয়েছি। তুমি তো দাঁতের চিকিৎসা করো না? করোনার কথা বলছি, এর মধ্যে দাঁত এলো কোত্থেকে? বলছি তুমিও শেষে করোনা বাঁধালে? ও তাই বলো, কিন্তু এটা কি সত্যি করোনা? খুব ভয় পাচ্ছি জানো, টেস্ট করাইনি ভয়ে। কিসের ভয়? আরে ধুর, আর্সেনিক অ্যালবাম খেয়ে যাও, টেস্ট করাতে লাগবে না, মুখের টেস্ট আপনি ফিরে আসবে। আর শোনো, তোমার কিন্তু 14 দিনের জেল হয়ে গেল, ঘর থেকে এক পাও বেরোবে না, বুঝেছ? আড্ডা ফাড্ডা সব বন্ধ আপাতত। কিন্তু এই 14 দিন আমি একা একা কাটাবো কি করে? ঘরে কথা বলার একটা মানুষ নেই। তোমার ওই আর্সেনিক হয়তো শরীর ভালো করে দেবে, কিন্তু মন
মন ভালো হবে কি করে? মন ভালো করার জন্য কত কি করার আছে। গান শোনো, বেসুরো গলায় বাথরুমে গান গাও, পারলে একটু লেখালেখি করো, টিভি দেখো, ইউটিউব দেখো, কত কিছু আছে মন ভালো করার। হাসালে তুমি, বাড়িতে টিভিই নেই, ইন্টারনেট আমি ব্যবহার করি না, আমার পাতি ফোন। আর লেখালেখি রক্ষে করো, কেরানিগিরি করতে গিয়ে অনেক লেখালেখি করেছি, আর পারবো না। সবে তোমার 54, একটা বিয়েও তো করতে পারতে। বুড়ো বয়সে বিছানায় পড়লে কে করবে দেখাশোনা? এই বয়সে আবার বিয়ে? হা হা হা, ভালোই বলেছ। কিন্তু এইরকম বুড়ো বরকে বিয়ে করতে কেউ রাজি হলে তবে তো। আচ্ছা বাদ দাও, মন ভালো করার একটা মোক্ষম দাওয়াই মনে পড়ে গেছে। কি বলো তো? গোয়েন্দাগিরি, একেবারে মোক্ষম দাওয়াই। কেরানিগিরি তো এতকাল করলে, এবার গোয়েন্দাগিরি করো। করতে পারবে? গোয়েন্দাগিরি মানে? দোতলায় ব্যালকনিতে একটা চেয়ার পেতে রোজ দুবেলা করে বসো, গায়ে রোদ্দুরও লাগবে, আবার নজরদারিও করতে পারবে। নজরদারি? কী সব বলছো বলো তো? আরে আশপাশে নজর রাখবে, কার বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে, কখন ঢুকছে কখন বেরোচ্ছে, কারা আসছে কারা যাচ্ছে, কোন বাড়ির মেয়ে কোন বাড়ির ছেলের সঙ্গে ইন্টু পিন্টু করছে। মানে এক প্রকার সিসিটিভির কাজ বলতে পারো। তারপর কিছু কেচ্চা ধরতে পারলে ফটো তুলে রাখো। ওহো, ধুর ধুর, তোমার তো আবার পাতি ফোন। শোনো, আগে একটা স্মার্টফোন কিনে নাও, আমি শিওর কিছু একটা কেচ্চার কেস তুমি পাবেই। তারপর ওই নচ্ছার ছেলে মেয়েগুলোকে ওদেরই ফটো দেখিয়ে জ্যাঠাগিরি ফলাও, ধমক ধামক দাও। তারপর এই গোয়েন্দাগিরি করতে গিয়ে দেখবে কত এক্সাইটমেন্ট। মন খারাপ করার কথা আর মনেই পড়বে না তোমার। করোনা ভালো করতে গিয়ে আমি এখন একটা স্মার্টফোন কিনতে যাব? তুমি কি যে বলো না মৃদুল। কতবার বলেছি আমার নাম মৃদুল নয়। আচ্ছা ঠিক আছে, ফোন কিনতে হবে না, আমার কাছে একটা ফোন এমনিই পড়ে আছে, ওটাই নিয়ে যাও। একটা স্মার্টফোন হাতে পেয়ে খুব খুশি হারাবাবু। হোক না পুরনো মোবাইল, ছবি কিন্তু ওটা ঝকঝকে। পরদিন সকালে হারাবাবু নিজেই আসতে বারণ করে দিয়েছেন রমলাকে। 10 বারের কাজ করে রমলা, ওর মাধ্যমে আরও কত লোক ইনফেক্টেড হয়ে যেতে পারে, ওর এখন না আসাই ভালো। বাণিজ্য ডাক্তারের কথা মতো সকালবেলায় দোতলা বারান্দায় বেতে চেয়ারে গিয়ে বসলেন হারাধনবাবু। সামনে রাস্তা দিয়ে কত লোক কত ছেলে মেয়ে হেঁটে চলেছে, কেউ চলেছে রিকশায় কেউ টোটোয়। ঘাট ঘুরিয়ে এদিক ওদিক সেদিক যতদূর চোখ যায় দেখার চেষ্টা করছেন হারাধনবাবু। যদি কিছু সন্দেহজনক চোখে পড়ে তৎক্ষণাৎ মোবাইলে ক্যামেরা বন্দি করবেন। হঠাৎ দেখেন রাস্তার উল্টো দিকের বাড়ির বারান্দায় এসে দাঁড়িয়েছে দিশা বৌদি। সবে স্নান সেরে এসে গামছা দিয়ে চুল ঝাড়ছেন বারান্দায়। দিশা বৌদির স্বামী মারা গেছেন তা প্রায় বছর 10 হয়ে গেল। পেনশনের টাকায় সংসার চলে, আর একতলায় এক দম্পতি ভাড়া থাকে। এই দিয়েই চলে যায় দিশা বৌদির একার সংসার। ওনার একমাত্র ছেলে এখন পুনেতে চাকরি করছে, পুত্রবধূ ওখানেই জব করে। ঝাড়া হাত পা সংসার ওনার। হারাবাবুর সঙ্গে চোখাচোখি হতেই, কেমন আছেন? শুনলাম আপনার খুব শরীর খারাপ। হ্যাঁ ওই আর কি, একটু জ্বর জ্বর ভাব, তেমন কিছু নয়। খাওয়া দাওয়া? রান্না কে করলো? না আজকে আর রান্না করিনি, ঘরে চিড়েমুড়ি আছে ভিজিয়ে খেয়ে নেব। ও মা, সে কি কথা? ব্যস্ত হয়ে দিশা বৌদি হঠাৎ আর কিছু না বলে চলে গেলেন ঘরের ভেতর। অনেকক্ষণ হয়ে গেল আর বারান্দায় আসেননি। হারাধনবাবু বসে থেকে থেকে কেচ্ছার কোনো কেস না পেয়ে বেজার মুখে চলে গেলেন স্নান করতে। সবে গায়ে জল ঢেলেছেন, এমন সময় বেজে উঠল কলিং বেল। কোমরে গামছা পেঁচিয়ে ভিজে গায়ে দরজা খুলে দেখেন, এ কি দিশা বৌদি। চারপাশে উঁকিঝুঁকি মেরে একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করছেন হারাবাবু। কেউ আবার মোবাইল তাক করে বসে নেই তো? কি হলো সরুন, দরজা আগলে দাঁড়িয়ে রইলেন যে। ওহো সরি সরি, আসুন ভেতরে আসুন। হাতে কি এটা? কোনো উত্তর না দিয়ে দুলকি চালে সিঁড়ি বেয়ে তত্তর করে দোতলায় চলে গেলেন দিশা বৌদি। ওনার হাতে 4 থাকের স্টিলের লম্বা লম্বা বক্স। হাঁ করে চেয়ে আছেন হারাধনবাবু। দরজা বন্ধ করে ওপরে উঠে এলেন পিছনে পিছনে। কি এগুলো? ভাত। যান বাকি স্নানটা সেরে আসুন, আমি অপেক্ষা করছি। ভাত? কার জন্য? ওফ, বড্ড বকান আপনি, স্নানে যেতে বললাম না। হারাধনবাবু আবার ঢুকে পড়লেন বাথরুমে।
স্নান করতে করতে থালা বাসনের আওয়াজ শুনতে পাচ্ছেন। কি করছেন দিশা বৌদি কে জানে, তবে হ্যাঁ, দেখতে ভারী মিষ্টি। ওনার এত বড় ছেলে, ছেলের বউ আছে কেউ বলবে না। কত অল্প বয়সে বিধবা হয়ে গেছেন, আবার বিয়ে করলেন না কেন? চাইলে এখনো আবার বসতে পারেন বিয়ে পিড়িতে। কতই পার বয়স হবে, বড় জোর 47, কিন্তু দেখে মনে হয় 40-এ পা দেননি এখনো। ওদিকে ডাইনিং টেবিলে দুজনের খাবার বাড়ছেন দিশা বৌদি। এতদিন মুখোমুখি বাড়িতে থাকি, অথচ হারাবাবুর সঙ্গে ভালো করে কথাই হয়নি। যখন চাকরি করতো সারাদিন কাজ আর কাজ, আর এখন এই এক হয়েছে, চা দোকানে আড্ডা। আজ এই প্রথমবার খালি গায়ে দেখলাম। মনেই হয় না রিটায়ার করার বয়স হয়েছে ওনার। যদিও ভিআরএস নিয়েছেন, তাও বেশ শক্ত সমর্থ চেহারা। বিপত্নিক হবার পর আর বিয়ে করলেন না কেন কে জানে। চাইলে এখনো আবার বসতে পারেন বিয়ের পিঁড়িতে। গা মাথা মুছে একটা পাজামা গলিয়ে ডাইনিং রুমে এসে হারাবাবু অবাক। দুটো থালায় ভাত বেড়ে ওনার জন্য অপেক্ষা করছেন দিশা বৌদি। থালা চারিদিকে 6টা বাটি গোল করে সাজানো। নিমপাতা ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পটল ভাজা, 5 মিশালি সবজি, কাতলা মাছের কালিয়ে, কাঁচা আমের চাটনি। আরে এসব কি করেছেন আপনি? কিছুই করিনি, ঝটপট বসে পড়ুন তো। আমি নিমপাতা খাই না। কি খাই না বললেই হলো? এবার থেকে রোজ কাঁচা নিমপাতার রস দিয়ে যাব। খেতেই হবে আপনাকে। আপনার রক্তে চিনি আছে না? আমার রক্তে চিনি? আপনি জানলেন কি করে বলুন তো? এক পাড়ায় থাকি, আপনাকে চিনব না? হাড়ে হাড়ে চিনি। আপনার তো আবার বিয়ে করার মতলব আছে। নেহাত এই বয়সে বিয়ে করতে কেউ রাজি হবে কি না সেই ভেবে ক্ষান্ত আছেন। দিশা বৌদি ঠোঁটের ফাঁকে দুষ্টুমি হাসি দেখে আর ওনার এইসব কথাবার্তা শুনে থতমত হয়ে গেছেন হারাবাবু। ভাত খেতে গিয়ে জোর বিষম খেলেন, কেশেই চলেছেন খক খক করে। দিশা বৌদি চেয়ার থেকে উঠে এসে আলতো করে চাপড় দিয়ে ফুঁ দিতে লাগলেন হারাবাবুর টেকো মাথায়। 60 জল খাবেন? নিন, হাঁ করুন। জলের গ্লাস মুখের সামনে ধরে আছেন দিশা বৌদি। বেজায় ঘাবড়ে গিয়ে চোঁ চোঁ করে জল খেয়েই চলেছেন হারাবাবু। আরে আরে, পুরো জলটা খেয়ে পেট ভরাবেন নাকি? আমি যে এত কষ্ট করে রেঁধে আনলাম, এগুলো কে খাবে? একটু দম নিয়ে তার কৌতূহল আর দমিয়ে রাখতে পারছে না হারাবাবু। গুড়গুড় করছে পেটের ভেতরে। আপনি এইসব জানলেন কি করে বলুন তো? আমার শরীর খারাপ, আমার ব্লাড সুগার, আমার আবার বিয়ে করার ইচ্ছা, কে বলেছে এইসব কথা? যা খুশি বানিয়ে বানিয়ে বলে দিলেই হয়ে গেল। কি করে জানলাম সেটা আপনার না জানলেও চলবে। খেয়ে নিন এখন। হারাধন বাবু ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না, দিশা বৌদি জানল কি করে। মাথা নিচু করে চুপচাপ খেয়ে চলেছেন। আরে আরে দেখছেন দিশা বৌদি তাকিয়ে আছেন ওনার দিকে, মুখে দুষ্টুমির হাসি। ভাবখানা যেন কেমন দিলাম। কি রান্নাটা কেমন হয়েছে বললেন না তো একবারও? ও হ্যাঁ, রান্নাটা কিন্তু ফাটাফাটি হয়েছে। এরকম সুস্বাদু খাবার যদি রোজ রোজ পাওয়া যেত তাহলে আপনার এই মিথ্যে কাহিনী হজম করে নিতাম। রান্নাটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম, কিন্তু কথাগুলো আমি মিথ্যে বলিনি, নিজের কানে শুনেছি। আপনি যখন মৃদুল ডাক্তারকে বলছিলেন বিয়ে করতে আপনি রাজি আছেন, আমি তখন ডাক্তারবাবুর চেম্বারেই ছিলাম, আপনার সব কথা শুনেছি। আপনি তখন ওখানে ছিলেন? কই দেখিনি তো। দেখবেন কি করে, মুখে তো মাস্ক ঢাকা ছিল। আমি বসেছিলাম দেওয়ালের একদম কোণের দিকে। তা বিয়ে করছেন যখন পাত্রী কি কাউকে খুঁজে পেলেন? পেয়েছি, কিন্তু সে রাজি কিনা এখনো জানা যায়নি। ও, পাত্রী পেয়েও গেছেন? বাহ, খুব ভালো। কোনো ফটো আছে নাকি? দেখি আপনার হবু বউয়ের মুখখানি। ওই তো টেবিলে মোবাইলে রাখা আছে, একটাই মাত্র ছবি আছে মোবাইলে, নিজেই দেখে নিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আঁচিয়ে ভিজে হাতে আঁচলে মুছতে মুছতে মোবাইলটাই হামলে পড়লেন দিশা বৌদি। গ্যালারি খুলে দেখেন একটাই মাত্র ছবি, দিশা বৌদির নিজের ছবি। স্নান সেরে গামছা দিয়ে ভেজা চুল ঝাড়ছেন বারান্দায় দাঁড়িয়ে। নিজের ছবিটা দেখে অষ্টাদশীর মতো লজ্জায় লাল হয়ে গেছেন দিশা বৌদি। অস্পষ্টে নড়ে উঠল গোলাপি ঠোঁট দুটো। ইস, লুকিয়ে লুকিয়ে আমার ফটো তুলেছ, কি অসভ্য গো তুমি। পিছনে এসে দাঁড়িয়েছেন হারাধনবাবু। এসো একসাথে দুজনে একটা সেলফি তুলি। ঘনিষ্ঠ হয়ে হারাবাবুর পাশে এসে দাঁড়ালেন দিশা বৌদি। ক্লিক করে ফটো তুলে নিলেন হারাবাবু।
তারপর ফেসবুকে এই প্রথমবার অ্যাকাউন্ট খুলে লিখে ফেললেন দুটি লাইন। করোনায় জীবনসঙ্গী বিয়োগ তো অনেক দেখেছি, কিন্তু করোনার কারণে জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগ বোধহয় এই প্রথমবার। দুজনের সেলফিটা প্রোফাইল পিকচারে রেখে ক্যাপশন দিয়ে দিলেন আনন্দে দিশেহারা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।